ছোট্ট একটা মেয়েকে কিডন্যাপ করার জন্য উঠে পড়ে লেগেছে ভয়ানক এক খুনি। মেয়েটাকে পাওয়ার জন্য একের পর এক হত্যা করে যাচ্ছে সে। কিন্তু কি উদ্দেশ্য তার? কেন এই ছোট্ট মেয়েটাকেই তার প্রয়োজন? জানতে হলে ভিডিওর শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকতে হবে। বলছিলাম সম্প্রতি রিলিজ হওয়া মালায়ালাম ইন্ডাস্ট্রির মুভি সাব্রিয়ের কথা। মুভিতে একজন সিঙ্গেল মাদারের সন্তানকে রক্ষার এক দুর্বিষহ লড়াই তুলে ধরা হয়েছে। তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক মুভির এক্সপ্লানেশন। মুভির শুরুতেই একটা মেন্টাল হসপিটাল দেখানো হয়। এই হসপিটালের একজন পেশেন্ট সুরিয়া। হসপিটালের সবাই ঘুমিয়ে পড়লে সুরিয়া হসপিটাল থেকে পালানোর চেষ্টা করে। সে হসপিটালের ওয়ালে ইমার্জেন্সি সিচুয়েশনের জন্য রাখা একটি কুড়াল দেখতে পায়। প্রোটেক্টিভ গ্লাস ভেঙে সুরিয়া কুড়ালটা বের করে নেয়। গ্লাস ভাঙার শব্দ শুনে একজন সিকিউরিটি গার্ড সেখানে দৌড়ে আসে। গ্লাস ভাঙা দেখে সে দ্রুত অ্যালার্ম বাজিয়ে দেয়। সাথে সাথে সমস্ত সিকিউরিটি গার্ডরা অ্যালার্ট হয়ে চারপাশে খুঁজতে শুরু করে। কিন্তু সুরিয়া সিকিউরিটি গার্ডদের চোখ ফাঁকি দিয়ে হসপিটাল থেকে পালাতে সক্ষম হয়। হসপিটাল থেকে বের হয়েই সে একজন অটো ড্রাইভারকে দেখতে পায়। সুরিয়া কোনো কারণ ছাড়াই ওই ড্রাইভারকে হত্যা করে তার অটোটা নিয়ে পালিয়ে যায়। অটো নিয়ে সে অন্য একটা হসপিটালে যায়। এরপর সে গোপনে ওই হসপিটালের রেকর্ড রুমে ঢুকে সেখানকার ফাইল খোঁজাখুঁজি করতে শুরু করে। এক পর্যায়ে সে সানজানা নামের একটা মেয়ের ফাইল বের করে ডিটেলস চেক করতে থাকে। ঠিক এই মুহূর্তেই একজন নার্স রেকর্ড রুমে ঢুকে পড়ে। ওই নার্স যখন সুরিয়াকে দেখে চিৎকার করে কাউকে ডাকতে যাবে, তখনই সুরিয়া তার নাক মুখ চেপে ধরে। এতে নার্সেরও মৃত্যু হয়। এরপর সুরিয়া হসপিটালের ওয়ার্ড বয় সেজে একটা স্ট্রেচারে করে নার্সের ডেড বডি নিয়ে হসপিটাল থেকে বের হয়। এরপর হসপিটাল থেকেই একটি অ্যাম্বুলেন্স চুরি করে অ্যাম্বুলেন্সের ভেতর নার্সের বডি উঠিয়ে নিয়ে হসপিটাল থেকে দূরে একটা বাড়িতে যায়। ওই বাড়ির ভেতর সুরিয়া আগে থেকেই কাউকে বেঁধে রেখেছে। সুরিয়া লোকটার পাশেই নার্সের বডি রেখে দেয়। এরপর সে ওই লোকটাকে সানজানার ছবি দেখিয়ে জিজ্ঞেস করে, এই মেয়েটা কোথায় থাকে? লোকটা উত্তর দেয়, আমি এই মেয়েটার ব্যাপারে কিছুই জানি না। তখন সুরিয়া ওই লোক এবং নার্সের গায়ে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেয়। নার্স তো আগেই মারা গেছে, কিন্তু লোকটা তো জীবিত ছিল। আগুন থেকে বাঁচার জন্য লোকটা প্রাণপণে চিৎকার করতে থাকে, কিন্তু তার আর্তনাদে সুরিয়ার মনে কোনো দয়াই হয় না। সে অ্যাম্বুলেন্স নিয়ে সানজানাকে খুঁজতে বেরিয়ে পড়ে। ওই অজ্ঞাত লোক এবং নার্স তখন সেখানেই পুড়ে ছাই হয়ে যায়। এর পরের দৃশ্যে আমরা সানজানাকে দেখতে পাই। সে একটা জঙ্গলের মধ্য দিয়ে ছুটে বেড়াচ্ছে। দেখে মনে হচ্ছে কেউ একজন সানজানাকে তাড়া করছে। সানজানা নিজের প্রাণ বাঁচাতে পালিয়ে বেড়াচ্ছে। এভাবে কিছু দূর যাওয়ার পর হঠাৎই সানজানা হোঁচট খেয়ে নিচে পড়ে যায়। ঠিক ওই সময় কেউ একজন সানজানার সামনে এসে তাকে হত্যার চেষ্টা করে, কিন্তু পরক্ষণেই সানজানা ওই অপরিচিত ব্যক্তির মাঝে নিজেকেই দেখতে পায়। আসলে এটা সানজানার দুঃস্বপ্ন ছিল। সানজানা আসলে একটা পাবলিক বাসে বসে ঘুমিয়ে পড়েছিল। সানজানা বাসে করে তার বান্ধবীর বাড়ি যাচ্ছে। সানজানার সাথে আছে তার মেয়ে রিয়া এবং তার পোষা কুকুর। সানজানা মুম্বাইতে থাকতো। কোনো একটা কারণেই সে মুম্বাই ছেড়ে নতুন শহরে শিফট করেছে। আর এই শহরে সানজানার বান্ধবী প্রেমা ছাড়া সানজানার পরিচিত আর কেউই নেই। তাই সানজানা কিছুদিনের জন্য প্রেমার বাড়িতে উঠেছে। এখানে আসার পর থেকেই সানজানা জবের জন্য ট্রাই করেই যাচ্ছে, কিন্তু সানজানা গ্রাজুয়েশন কমপ্লিট না করায় কেউই তাকে জব দিতে চাচ্ছে না। প্রেমা সানজানাকে বলে, তুমি যদি গ্রাজুয়েশন কমপ্লিট করতে তাহলে একটা জবের জন্য তোমাকে এত কষ্ট করতে হতো না। তুমি একজন সিঙ্গেল মাদার, জব ছাড়া চলাও তোমার জন্য অনেক কষ্টকর হয়ে যাবে। তার থেকে বরং তুমি অরবিন্দের সাথে আপোষ করে নাও। এখানে আমরা জানতে পারি অরবিন্দ হচ্ছে সানজানার হাজব্যান্ড। একসময় অরবিন্দকে ভালোবেসে বাড়ি ছেড়েছিল সানজানা। শুধু বাড়ি নয়, অরবিন্দের জন্য পড়ালেখাও বন্ধ করে দিয়েছিল সে, যার কারণে গ্রাজুয়েশনটাও আর কমপ্লিট করা হয়নি তার। কিন্তু কোনো একটা কারণে সানজানা আর অরবিন্দ সেপারেট হয়ে গেছে। প্রেমা সানজানাকে অরবিন্দের সাথে আপোষ করতে বলায় সানজানা প্রেমার উপর অনেক রেগে যায়। সানজানা বলতে থাকে, তোমাকে আমার জন্য চিন্তা করতে হবে না, আমি 2 দিনের মধ্যে জব ম্যানেজ করে তোমার বাড়ি থেকে চলে যাব। দয়া করে অরবিন্দের ব্যাপারে আমাকে আর কিচ্ছু বলবে না। সানজানা এরপর দিনরাত এক করে জব খুঁজতে শুরু করে, কিন্তু গ্রাজুয়েশন কমপ্লিট না হওয়ার কারণে তাকে চরম ভোগান্তিতে পড়তে হয়। এক ব্যক্তি সানজানাকে জব দিতে রাজি তো হয়, কিন্তু এর জন্য সানজানার কাছে 1 লক্ষ টাকা ঘুষ দাবি করে। এত টাকা ঘুষ দেওয়ার মতো অবস্থাও সানজানার ছিল না, তাই সেই জবটা তার আর হয় না। এরপর আরেক ব্যক্তি সানজানাকে জব দিতে রাজি হয়, কিন্তু জবের বিনিময়ে সে সানজানাকে অনৈতিক কাজের অফার করে। তাই সানজানা অনেকটা হতাশ হয়েই প্রেমার বাড়িতে ফিরে যায়। সানজানা যখন প্রেমাকে সবকিছু জানায়, তখন প্রেমা বলে, তুমি যদি অরবিন্দের কাছে ফিরে যেতে না চাও তাহলে রাহুলের কাছে হেল্প নিতে পারো। রাহুল হচ্ছে সানজানার ক্লাসমেট। কলেজে পড়াকালীন সময়ে রাহুল সানজানাকে অনেক পছন্দ করত।
সে সঞ্জনাকে এতটাই ভালোবাসতো যে সঞ্জনার জন্য নিজের জীবন দিতেও প্রস্তুত ছিল। বর্তমানে রাহুল এই শহরেই আছে, সে একজন নামকরা আইনজীবী। প্রেমা সঞ্জনাকে বলে, তুমি রাহুলের সাথে দেখা করে তোমার সমস্যার কথা জানাও, আমার বিশ্বাস রাহুল তোমাকে হেল্প করবে। কিছুদিন আগেও পার্টিতে রাহুলের সাথে আমার দেখা হয়েছিল, ওই দিনও সে বারবার তোমার ব্যাপারে জানতে চেয়েছে। প্রেমার এই কথা শুনে সঞ্জনা তখন রাহুলের কাছে গিয়ে হেল্প চাওয়ার সিদ্ধান্ত নেয়। পরের দিন সঞ্জনা রিয়াকে স্কুলে অ্যাডমিশন করানোর জন্য নিয়ে যায়। যদিও সঞ্জনা এখনও জব ম্যানেজ করতে পারেনি, কিন্তু রিয়ার ভবিষ্যতের জন্য স্কুলে অ্যাডমিশন নেওয়াটা অনেক বেশি জরুরি। কিন্তু অ্যাডমিশন করাতে গেলে প্রিন্সিপাল সঞ্জনার কাছে জানতে চায় তার পেশা কি। সঞ্জনা বলে, আপাতত আমি কিছু করছি না, তবে আমি একটা জব নেওয়ার চেষ্টা করছি। সঞ্জনার কোনো ইনকাম সোর্স নেই এটা জানার পর প্রিন্সিপাল রিয়াকে অ্যাডমিশন করাতেও রাজি হয় না। কিন্তু সঞ্জনা প্রিন্সিপালের কাছে রিকোয়েস্ট করলে প্রিন্সিপাল বলে, এই স্কুলের খরচ তো অনেক বেশি, আপনি বহন করতে পারবেন তো? সঞ্জনা উত্তরে বলে, আমার মেয়ের জন্য আমি সব কিছুই করতে পারবো, আপনি চিন্তা করবেন না, আমি সময় মতোই স্কুলের সমস্ত বিল পরিশোধ করে দেব। শেষ পর্যন্ত প্রিন্সিপাল রিয়ার অ্যাডমিশন করাতে রাজি হয়। এর পরের দৃশ্যেই আমরা রাহুলকে দেখতে পাই। রাহুল কোর্টের সামনে কোনো এক অসহায় ব্যক্তিকে টাকা দিয়ে সাহায্য করছিল। সঞ্জনা ওই সময় কোর্টের সামনেই ছিল। অসহায় লোকটির প্রতি রাহুলের মায়া মমতা দেখে সঞ্জনার অনেক ভালো লাগে। এরপর যখন সঞ্জনা রাহুলের সামনে যায়, সঞ্জনাকে দেখে রাহুল অনেক খুশি হয়। সঞ্জনা তার প্রবলেমগুলোর কথা রাহুলকে জানায়। সঞ্জনা রাহুলকে বুঝিয়ে বলে সে অরবিন্দের সাথে সেপারেট হয়ে গেছে, তাই রিয়াকে নিয়ে সার্ভাইভ করার জন্য এই মুহূর্তে তার একটা জব খুবই প্রয়োজন। সবকিছু শুনে রাহুল সঞ্জনাকে একটা জবের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেয়। রাহুল সঞ্জনাকে একটা কোম্পানির ঠিকানা দেয় এবং সেখানে যেতে বলে। পরের দিন সঞ্জনা রাহুলের দেওয়া অ্যাড্রেসের উদ্দেশ্যেই রওনা হয়। পথে সে একজন মহিলাকে দেখতে পায়। মহিলা রাস্তার পাশে বসে তার মেয়েকে নিয়ে খেলছিল। ওই মহিলা আর তার মেয়েকে দেখে সঞ্জনার পুরনো দিনের কথা মনে পড়ে যায়। এখানে ফ্ল্যাশব্যাকে সঞ্জনার ছোটবেলার ঘটনা দেখানো হয়। সঞ্জনার মা সঞ্জনাকে অনেক ভালোবাসত। ছোটবেলা থেকেই সঞ্জনার মা তাকে ক্লাসিক্যাল ড্যান্স শেখাতো। একদিন স্কুলের ফাংশনে সঞ্জনা ড্যান্স পারফর্ম করে, কিন্তু তার সেই ড্যান্স শেষে কেউই হাততালি দেয় না। এতে তো সঞ্জনার অনেক মন খারাপ হয়। বাড়ি ফিরে সঞ্জনা তার মাকে সবকিছু জানায়। তখন সঞ্জনার মা তাকে বুঝিয়ে বলে, তুমি যখন কোনো কাজ করবে সেটা মন থেকে করবে এবং নিজের জন্য করবে। তুমি যখন নিজেই নিজের কাজকে উপভোগ করবে তখন সেটা অন্যদের কাছেও ভালো লাগবে। এরপর থেকেই সঞ্জনা নিজের জন্য ড্যান্স প্র্যাকটিস করতে শুরু করে। এর কয়েক বছর পর সে আবারও স্কুলে ড্যান্স পারফর্ম করে। আর এবার সঞ্জনার ড্যান্স সবার অনেক পছন্দ হয়, এমনকি সে ফার্স্ট প্রাইজও জিতে নেয়। সঞ্জনা তখন অনেক আনন্দিত হয়ে মাকে ট্রফি দেখানোর জন্য ছুটে যায়, কিন্তু বাড়িতে পৌঁছালেই সে দেখতে পায় তার মা আর বেঁচে নেই। মায়ের মৃত্যুতে সঞ্জনা একেবারেই ভেঙে পড়ে। সে সবসময় তার মাকে অনেক মিস করতে থাকে। মায়ের কথা মনে পড়লেই সে মায়ের শাড়ি নিজের শরীরে জড়িয়ে রাখে। এভাবেই কেটে যাচ্ছিল সঞ্জনার একাকিত্বের সময়গুলো। এরই মাঝে সঞ্জনার বাবা দ্বিতীয় বিয়ে করে অন্য একজন মহিলাকে বাড়িতে নিয়ে আসে। সেই মহিলা প্রথম দিনই সঞ্জনার গা থেকে তার মায়ের কাপড় খুলে ফেলে তার দেওয়া নতুন কাপড় পরতে বলে। এতে সঞ্জনা তার সৎমায়ের উপর প্রচণ্ড রেগে যায়। সঞ্জনা কখনোই তার সৎমাকে আপন করে নিতে পারে না। সঞ্জনার সৎমাও সঞ্জনাকে খুব একটা পছন্দ করত না। সে কথায় কথায় সঞ্জনাকে বকাঝকা করত। সঞ্জনার বাবাও তার স্ত্রীর কথা শুনে সঞ্জনাকে মারধর করা শুরু করে দেয়। এরপর সঞ্জনা যখন বড় হয়, কলেজে পড়াকালীন সময় সঞ্জনার পরিচয় হয় অরবিন্দের সাথে। সঞ্জনা এবং অরবিন্দ একে অপরকে ভালোবেসে ফেলে। একদিন সঞ্জনা অরবিন্দকে বাড়িতে নিয়ে গিয়ে তার বাবার সাথে পরিচয় করিয়ে দেয়। সঞ্জনার বাবা তখন তাদের সম্পর্কটাও মেনে নেয় না, তাই সঞ্জনা তার বাবার উপর রাগ করে অরবিন্দের হাত ধরে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর ওরা কোর্টে বিয়ে করে নেয়। শুরু হয় তাদের নতুন জীবন। কিছুদিন পরেই জন্ম হয় রিয়ার। এর কিছুদিন পর একটি বড় কোম্পানিতে অরবিন্দের জব হয়ে যায়। যদিও এসবের মাঝে সঞ্জনার পড়াশোনা বন্ধ হয়ে গেছে, কিন্তু অরবিন্দ এবং ছোট্ট রিয়াকে নিয়ে বেশ সুখেই কাটছিল সঞ্জনার জীবন। ধীরে ধীরে রিয়া বড় হতে থাকে, স্কুলেও যেতে শুরু করে সে। এরই মাঝে একদিন সঞ্জনার সৎমা সঞ্জনাকে কল করে জানায় সঞ্জনার বাবা মারা গেছে। সঞ্জনার সৎমা বলে, আমি জানি তোমার বাবা তোমার সাথে অনেক অন্যায় করেছে, কিন্তু মারা যাওয়ার আগে সে নিজের ভুল বুঝতে পেরেছে, তাই মৃত্যুর আগে সে বারবার তোমার কথাই স্মরণ করেছে। তুমি যদি পারো অতীতের কথা ভুলে গিয়ে তোমার বাবাকে শেষবারের মতো দেখে যাও। সৎমা অরবিন্দকেও সাথে নিয়ে যেতে বলে। বাবার মৃত্যুর খবর শুনে সঞ্জনা আর অভিমান করে থাকতে পারে না। সে অরবিন্দ এবং রিয়াকে নিয়ে তার বাবার বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তাই সে আর দেরি না করে রিয়াকে নিয়ে অরবিন্দের অফিসে চলে যায়। সঞ্জনা অরবিন্দের পিয়ের কাছে জানতে চায় অরবিন্দ কোথায়। অরবিন্দের পিয়ে তখন মিথ্যে বলে যে অরবিন্দ কোনো একটা মিটিংয়ের জন্য বাইরে গেছে।
তখনই পাশে থাকা একজন লোক বলে ওঠে, আপনি তো আমাকে বলেছিলেন অরবিন্দ স্যার ভেতরেই আছে, অফিসে না থাকলে কেন আমাকে এতক্ষণ ধরে বসিয়ে রেখেছেন? এসব কথাবার্তা শুনে সঞ্জনা কিছুটা সন্দেহ হয়, তাই সে পিয়ের কাছ থেকে অরবিন্দের কেবিনের চাবি কেড়ে নিয়ে সরাসরি কেবিনে চলে যায়। কেবিনে ঢুকেই সে দেখতে পায় অরবিন্দ একটা মেয়ের সাথে অনৈতিক কাজে লিপ্ত আছে। এসব দেখে তো সঞ্জনা একেবারেই শকড হয়ে যায়। সে অরবিন্দকে কিছু না বলে বাড়িতে গিয়ে ব্যাগ গোছাতে শুরু করে। অরবিন্দ সঞ্জনার পিছু পিছু গিয়ে সঞ্জনাকে বোঝানোর চেষ্টা করে। অরবিন্দ বলে, তুমি যেমনটা ভাবছো ব্যাপারটা তেমন নয়, প্রমোশন পেতে হলে এ সব কিছুই করতে হয়। আমি যা করেছি চাকরি বাঁচানোর জন্যই করেছি, মন থেকে আমি শুধু তোমাকেই ভালোবাসি। সঞ্জনা অরবিন্দের কথায় পাত্তা না দিয়ে বলে, আমি রিয়াকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, তুমি আর কখনো আমাকে কল করার চেষ্টাও করবে না, আর সময় মতো ডিভোর্স লেটারটা আমি পাঠিয়ে দেব। সঞ্জনার কথা শুনে অরবিন্দ তখন কিছুটা রেগে গিয়ে বলে, আমাকে ডিভোর্স দিলে রিয়াকে নিয়ে তুমি একা থাকতে পারবে না, একা সার্ভাইভ করার কোনো যোগ্যতাই নেই তোমার। সঞ্জনা তখন পাল্টা জবাব দিয়ে বলে, এসব নিয়ে তোমাকে ভাবতে হবে না, এতটুকু নিশ্চিত থাকো রিয়াকে নিয়ে আমি কখনোই তোমার কাছে ফিরে আসবো না। ওই দিনই সঞ্জনা রিয়াকে নিয়ে প্রেমার কাছে চলে এসেছিল। এরপরেই সিন প্রেজেন্টে চলে আসে। সঞ্জনা রাহুলের দেওয়া ঠিকানায় পৌঁছে যায়, কিন্তু সেই ঠিকানার ওনার সঞ্জনার সার্টিফিকেট দেখে সঞ্জনাকে রিজেক্ট করে দেয়। সঞ্জনা তাকে রিকোয়েস্ট করে বলে, আমি অনেক আশা নিয়ে এখানে এসেছি, আমাকে ছোটখাটো যে কোনো একটা জব দিলেই হবে। কিন্তু কোয়ালিফিকেশন ছাড়া কোম্পানির ওনার সঞ্জনাকে কোনো রকম জব দিতেই রাজি হয় না। সঞ্জনা তখন হতাশ হয়ে ফিরে যেতে শুরু করে। ঠিক তখনই কোম্পানির একজন এমপ্লয়ি ওনারের কাছে এসে বলে, অনেকদিন ধরেই জুম্বা কোর্সের জন্য ট্রেনার আসছে না, এটা নিয়ে বাকি এমপ্লয়িরা অনেক ঝামেলা করছে। এই কথা শুনে সঞ্জনা ওনারকে বলে, আমি অনেক ভালো ড্যান্স পারি, আপনি চাইলে আমি জুম্বা ট্রেন করাতে পারি। কোম্পানির ওনার তখন অবাক হয়, জুম্বা ট্রেনিং আর ড্যান্স দুটো আলাদা বিষয়, এক্সপিরিয়েন্স ছাড়া আপনি ট্রেনার হতে পারবেন না। সঞ্জনা তখন কোম্পানির ওনারের কাছে একটা সুযোগ চায়। সঞ্জনা বারবার রিকোয়েস্ট করায় ওনার সঞ্জনাকে একটা সুযোগ দেয়। একজন এমপ্লয়ি সঞ্জনাকে তখন জুম্বা ট্রেনিং রুমে নিয়ে যায়। এরপরেই সঞ্জনা একটু চিন্তিত হয়ে পড়ে। সুযোগ তো সে চেয়ে নিয়েছে, কিন্তু বাস্তবে জুম্বা সম্পর্কে সঞ্জনার কোনো ধারণাই নেই। কিন্তু এই জবটা কোনোভাবেই হাতছাড়া করা যাবে না, তাই সে ইউটিউবে জুম্বা ড্যান্সের কিছু ভিডিও দেখে একা একাই প্র্যাকটিস করতে শুরু করে। খুব অল্প সময়ের মধ্যেই সঞ্জনা জুম্বা ড্যান্স খুব ভালো মতো আয়ত্ত করে নেয়। সঞ্জনা যখন প্র্যাকটিস করছিল, আড়াল থেকে কোম্পানির ওনার এবং বাকি এমপ্লয়িরা সঞ্জনাকে দেখছিল। সঞ্জনার পারফরমেন্স দেখে তখন সবাই অনেক খুশি হয়। শেষ পর্যন্ত সঞ্জনার জবটাও কনফার্ম হয়। পরের দিন থেকে সঞ্জনা রিয়াকেও স্কুলে পাঠাতে শুরু করে। যেহেতু জব হয়ে গেছে, তাই সঞ্জনা এবার থাকার জন্য একটা বাসা খুঁজতে শুরু করে। সে প্রেমাকে নিয়ে বাসা খুঁজতে শহর থেকে কিছুটা দূরে যায়। প্রেমা জানতে চায় শহর থেকে এত দূরে সে কেন বাসা দেখছে। সঞ্জনা বলে, আমার বেতন খুব বেশি নয়, আর শহরের ঘর ভাড়া অনেক বেশি, আমার পক্ষে সেটা বহন করাও সম্ভব নয়, তাই শহর থেকে একটু দূরে নিতে চাচ্ছি যেন বাসা ভাড়া একটু কমে পাওয়া যায়। এভাবে কথা বলতে বলতেই ওরা একটা বাড়ির সামনে পৌঁছে যায়। বাড়িটা দেখার পর সঞ্জনার অনেক পছন্দ হয়। বাড়ির কেয়ারটেকারের সাথে কথা বলে সঞ্জনা তখন বাড়িটা ভাড়া নিয়ে নেয়। এরপরের দৃশ্যে আমরা অরবিন্দকে দেখতে পাই। অরবিন্দের প্রমোশন হয়েছে, বর্তমানে সে কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর, তাই মিডিয়ার লোকজন অরবিন্দের ইন্টারভিউ নিতে এসেছে। অরবিন্দ মিডিয়ার সামনে বলে, আমি কঠোর পরিশ্রম করেই এই পর্যন্ত পৌঁছাতে পেরেছি। তখন মিডিয়ার লোকেরা বলে, আমরা তো শুনেছি আপনার আগে যিনি ম্যানেজিং ডিরেক্টর ছিলেন তার মেয়ের সাথে আপনার রিলেশন ছিল, যার সুবাদেই আপনি এখন ম্যানেজিং ডিরেক্টরের পদটা পেয়েছেন। এছাড়া আপনাদের রিলেশনের ব্যাপারে জানার পর আপনার স্ত্রীও নাকি আপনাকে ছেড়ে চলে গেছে। এসব কথা শুনে অরবিন্দ অনেক রেগে যায়। সে কোনো প্রশ্নের উত্তর না দিয়েই সেখান থেকে চলে যায়। অরবিন্দ নিজের কেবিনে গিয়ে রাগে গজগজ করতে করতে বলে, সঞ্জনা আমার সম্মান নষ্ট করে দিয়ে গেছে, আমি এত সহজে ওকে ছেড়ে দেব না, যেভাবেই হোক আমার সম্মান আমি ফিরিয়ে নেবই নেব। এর জন্য প্রয়োজন হলে আমি সঞ্জনাকে সমাজের সামনে দুশ্চরিত্রা বানাবো। আমাকে সমাজের সামনে প্রমাণ করতে হবে সঞ্জনা আমাকে ছেড়ে যায়নি, বরং সঞ্জনা দুশ্চরিত্র হওয়ায় আমি তাকে ছেড়ে দিয়েছি। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই সঞ্জনা তার এক পরিচিত আন্টির সাথে দেখা করতে এসেছে। সঞ্জনা এবং অরবিন্দ যখন নতুন বিয়ে করেছিল তখন এই আন্টির বাড়িতেই তারা ভাড়া থাকতো। সঞ্জনার আন্টি সঞ্জনাকে বলে, তোমরা এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার 2 বছর পর সুরিয়া নামের একজন লোক এসেছিল। সে তোমার ছবি দেখিয়ে জিজ্ঞেস করেছিল তোমরা কোথায় থাকো। আমি তোমাদের অ্যাড্রেস না দেওয়ায় সে আমার উপর অনেক নির্যাতন করেছে। লোকটা বলেছিল তার মেয়ে নাকি তোমার কাছে আছে। এটা শুনে সঞ্জনা অবাক হয়ে ভাবতে থাকে, লোকটা কেন এমন কথা বলল। সঞ্জনার আন্টি আরো বলে, সুরিয়া চলে যাওয়ার কয়েকদিন পরেই টিভিতে নিউজ দেখতে পাই মেন্টাল হসপিটাল থেকে এক লোক পালিয়ে গিয়েছে এবং সে 2 জন লোককে পুড়িয়ে মেরেছে, আর হসপিটাল থেকে পালানো সেই লোকটা সুরিয়াই ছিল। সবকিছু শুনে সঞ্জনা তখন অনেক চিন্তিত হয়ে পড়ে।
এদিকে আরভিন সঞ্জনাকে অপদস্থ করার উদ্দেশ্যে রিয়ার কাস্টাডি নিজের কাছে নেওয়ার জন্য কোর্টে কেস ফাইল করে। বাধ্য হয়ে সঞ্জনাকেও কোর্টে লড়াই করতে হয়। সঞ্জনার হয়ে কেস লড়ছিল রাহুল। আদালতে অরবিন্দ এবং সঞ্জনা দুজনই রিয়ার কাস্টাডি নেওয়ার জন্য নিজেদের পক্ষে যুক্তি দেয়। দুপক্ষের বক্তব্য শুনে জাজ সঞ্জনাকেই রিয়ার কাস্টাডি দেয়, অর্থাৎ রিয়া সঞ্জনার কাছেই থাকবে। কিন্তু কোর্টরুম থেকে বের হয়ে আরভিন সঞ্জনাকে বলে, রিয়ার কাস্টাডি পেয়ে এত আনন্দিত হওয়ার প্রয়োজন নেই, রিয়া আসলে তোমার নিজের মেয়ে নয়। আরভিন্দের কথা শুনে সঞ্জনা তখন অনেক অবাক হয়ে যায়। তখন আরভিন জানায়, যেদিন সঞ্জনার ডেলিভারি হয়েছিল সেদিন আসলে সঞ্জনা একটি মৃত সন্তান জন্ম দিয়েছিল। এটা জানার পর আরভিন্দ একজন নার্সকে কিছু টাকা দিয়ে অন্য একজনের জীবিত বাচ্চা চুরি করে সঞ্জনার কাছে দিয়েছিল, আর তার জায়গায় সঞ্জনার মৃত সন্তানকে রেখেছিল। সঞ্জনা আরভিন্দের কাছে জানতে চায় কেন সে এমনটা করেছিল। আরভিন্দ তখন বলে, আমি চাইনি আমার সন্তান মৃত জন্মগ্রহণ করেছে জেনে সমাজের মানুষ কটু কথা বলুক, তাই সম্মান বাঁচাতেই আমি এমনটা করেছি। এখানে আরভিন্দ আরও একটা সত্য উন্মোচন করে। আরভিন্দ বলে, আমি আসলে তোমাকে কখনোই ভালোবাসিনি। একটা ড্যান্স শোতে তোমাকে দেখে ভালো লেগেছিল, তখনই বন্ধুদের সাথে বাজি ধরেছিলাম তোমাকে বিয়ে করব। বাজিতে জেতার জন্য আমি তোমার জন্য ভালোবাসার অভিনয় করেছি এবং বিয়েও করেছি। অরবিন্দ আরও বলে, চাকরিতে জয়েন করার পর থেকেই আমি ম্যানেজিং ডিরেক্টরের মেয়ের সাথে রিলেশনে জড়িয়েছি, যাতে কোম্পানিতে নিজের একটা শক্ত পজিশন তৈরি করতে পারি, এবং তাতে আমি সফল হয়েছি। আজ আমি এই কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর। কিন্তু এখন তোমার কারণে মিডিয়ার লোকেরা আমাকে নিয়ে আজে বাজে কথা বলছে, তাই তোমাকে মিডিয়ার সামনে খারাপ প্রমাণ করার জন্য আমি রিয়ার কাস্টাডিটা নিতে চেয়েছিলাম। এসব শোনার পর সঞ্জনার পুরো দুনিয়াটাই যেন ওলটপালট হয়ে যায়। এতদিন ধরে যাকে বুকের মধ্যে আগলে রেখেছিল সে নাকি তার নিজের সন্তান নয়। সঞ্জনার তখন সুরিয়ার কথা মনে পড়ে যায়। সঞ্জনা বুঝতে পারে রিয়া আসলে সুরিয়ার মেয়ে, তাই সুরিয়া রিয়াকে খুঁজতে এসেছিল। আরভিন চলে যাওয়ার পর সঞ্জনা রাহুলকে নিয়ে সেই হসপিটালে যায়। সঞ্জনা ডাক্তারের কাছে বিয়ের ব্যাপারে জানতে চায়। ডক্টর তখন সমস্ত ডকুমেন্ট চেক করে জানায়, সত্যি সত্যিই সঞ্জনা মৃত সন্তানের জন্ম দিয়েছিল। ওই সময় পাশের কেবিনেই সুরিয়ার স্ত্রীর ডেলিভারি হয়েছিল, কিন্তু সন্তান জন্ম দিতে গিয়ে সুরিয়ার স্ত্রীর মৃত্যু হয়েছে, তাই সুযোগ বুঝে নার্সের মাধ্যমে আরভিন বাচ্চা বদল করেছিল। কিন্তু ওই দিন সুরিয়া তার সন্তানের কান্নার আওয়াজ ঠিকই শুনতে পেয়েছিল। এ কারণে সুরিয়া বুঝতে পেরেছিল হসপিটালের লোকেরা তাকে মিথ্যে বলেছে, তাই সুরিয়া রেগে ডক্টরের উপর অ্যাটাক করেছিল। সুরিয়ার হাত থেকে বাঁচার জন্যই ডক্টর সুরিয়াকে পুলিশের হাতে তুলে দিয়েছিল। পুলিশের হেফাজতে থাকা অবস্থায় জানা যায় সুরিয়ার কিছুটা মানসিক সমস্যা রয়েছে, তাই পুলিশ সুরিয়াকে মেন্টাল হসপিটালে পাঠিয়ে দিয়েছিল। রাহুল সুরিয়ার ছবি দেখতে চাইলে ডক্টর তখন সুরিয়ার ছবিও দেখায়। এরপর ওরা যখন হসপিটাল থেকে বের হয় তখন একজন নার্স সঞ্জনাকে ডেকে বলে, ডক্টর আপনাকে অর্ধেক সত্যি বলেছে, ওই দিন যে ব্যক্তি বাচ্চা বদল করে দিয়েছিল সে আমার হাজব্যান্ড। সুরিয়া মেন্টাল হসপিটাল থেকে পালিয়ে এসে আমার হাজব্যান্ডকে কিডন্যাপ করে তাকে জীবন্ত পুড়িয়ে মেরেছে। এসব কথা শুনে সঞ্জনা অনেক ভয় পেয়ে যায়। সঞ্জনা রিয়াকে নিয়ে হসপিটাল থেকে বের হলেই দেখে সুরিয়া কুড়াল হাতে রাস্তায় দাঁড়িয়ে আছে। সুরিয়াকে দেখে তো সঞ্জনা প্রচণ্ড ভয় পেয়ে যায়। সে দ্রুতই রাহুলকে ডেকে নিয়ে আসে, কিন্তু রাহুল এসে দেখে সেখানে কেউই নেই। রাহুল তখন সঞ্জনাকে শান্ত করে বলে, ডক্টরের কথা শোনার পর থেকেই তুমি ঘাবড়ে আছো, তাই হয়তো সুরিয়াকে ইমাজিন করেছ। রাহুল রিয়া এবং সঞ্জনাকে তখন একটা অটোতে উঠিয়ে দেয়, কিন্তু অটোতে কিছু দূর যাওয়ার পরই সঞ্জনা পেছনে তাকালে আবারও সুরিয়াকে দেখতে পায়। রাতের বেলা সঞ্জনা ইন্টারনেটে দুই ব্যক্তিকে পুড়িয়ে মারার নিউজ সার্চ করে। সঞ্জনা দেখতে পায় তার আন্টি এবং হসপিটালের নার্স যা বলেছিল তা একদম সত্যি। সুরিয়া সত্যি সত্যি দুজন ব্যক্তিকে পুড়িয়ে মেরেছে। সঞ্জনা খেয়াল করে সঞ্জনা যে বাড়িতে ভাড়া থাকে সেই বাড়ি আর নিউজে দেখানো বাড়ি একই রকম। নিশ্চিত হওয়ার জন্য সঞ্জনা বাইরে গেলে দেখতে পায় দুটো বাড়ি আসলে হুবহু একই রকম, অর্থাৎ এই বাড়িতেই সুরিয়া দুজন লোককে পুড়িয়ে মেরেছে। সঞ্জনা তখন বুঝতে পারছিল না যে সে কি করবে। ঠিক ওই মুহূর্তে খেয়াল করে বাড়ির বাইরে সুরিয়া দাঁড়িয়ে আছে। সুরিয়া সঞ্জনার কাছে এসে বলে, আমার কাছ থেকে আমার মেয়েকে দূর করার পেছনে যাদের হাত ছিল আমি তাদের সবাইকে হত্যা করেছি, শুধুমাত্র তোমাকেই এখন পর্যন্ত বাঁচিয়ে রেখেছি, কারণ তুমি এতদিন ধরে আমার মেয়ের দেখাশোনা করেছ। সঞ্জনা তখন সুরিয়ার কথা শুনে অনেক ভয় পেয়ে যায়। সে দ্রুতই বাড়ির ভেতরে ঢুকে দরজাটা বন্ধ করে দেয়। হঠাৎই সঞ্জনার মনে পড়ে বাড়ি ভাড়া নেওয়ার সময় কেয়ারটেকার সঞ্জনাকে বলেছিল এই বাড়িতে একটি তালাবদ্ধ রুম আছে যেখানে বাড়ির মালিকের কিছু জিনিসপত্র রাখা আছে। এই বাড়ির আসল মালিককে জানার জন্য সঞ্জনা তখন ঘরের তালা ভেঙে ঘরের ভেতরে যায়। সে দেয়ালে তখন একটা ছবি টাঙানো দেখতে পায়। ছবির উপর জমে থাকা ধুলো সরালে সঞ্জনা দেখতে পায় সেখানে সুরিয়া এবং তার স্ত্রীর ছবি, অর্থাৎ এই বাড়িটা আসলে সুরিয়ার। সুরিয়া তার নিজের বাড়িতেই ওই দুই ব্যক্তিকে পুড়িয়ে মেরেছে। হঠাৎ করেই সুরিয়া বাড়ির ভেতর ঢুকে পড়ে। ভয় পেয়ে সঞ্জনা বাড়ি থেকে বের হয়ে জঙ্গলের দিকে ছুটতে শুরু করে।
ছুটতে ছুটতে হঠাৎই সে হোঁচট খেয়ে পড়ে যায়। সঞ্জনা খেয়াল করে সুরিয়া তাকে হত্যা করার জন্য এগিয়ে আসছে। এরপর হঠাৎই সবকিছু অন্ধকার হয়ে যায়। পরের দিন সকালে রিয়া ঘুম থেকে উঠে সঞ্জনাকে দেখতে না পেয়ে বাড়ির বাইরে খোঁজাখুঁজি করতে শুরু করে। রিয়া সঞ্জনাকে জঙ্গলের ভেতর অজ্ঞান অবস্থায় খুঁজে পায়। রিয়া সঞ্জনার মুখে পানি ছিটিয়ে দিয়ে সঞ্জনার জ্ঞান ফেরায়। জ্ঞান ফিরতেই সঞ্জনার গত রাতের ঘটনা মনে পড়ে যায়। সঞ্জনা রাহুলের কাছে গিয়ে সমস্ত ঘটনা জানায়। রাহুল সঞ্জনার কথা বিশ্বাস করে না। রাহুল বলে, তুমি যা বলছো সেটা যদি সত্যি হতো তাহলে তুমি অজ্ঞান হওয়ার পর সুরিয়া রিয়াকে নিয়ে পালিয়ে যেত। তখন সঞ্জনা বলে, সুরিয়া এমনটা করেনি, কারণ যে বাড়িতে আমি আছি সেটা সুরিয়ারই বাড়ি। সুরিয়া চাচ্ছে আমি রিয়াকে রেখে চলে যাই, সে রিয়াকে নিয়ে এই বাড়িতেই থাকবে। সবকিছু শোনার পর রাহুলের বিশ্বাস হয় সঞ্জনা হয়তো সত্যি কথা বলছে। রাহুল সঞ্জনাকে আশ্বস্ত করে বলে, রিয়া তোমার মেয়ে হোক বা না হোক ও তোমার কাছেই থাকবে। সুরিয়া একজন ক্রিমিনাল এবং মানসিক ভারসাম্যহীন ব্যক্তি। রিয়া ওর কাছে কোনোভাবেই নিরাপদ থাকবে না। তুমি চিন্তা করো না, আমি পুলিশের সাথে কথা বলে তোমাদের প্রোটেকশনের ব্যবস্থা করব। এরপর রাহুল তার বাড়ির একটা ফাংশনে সঞ্জনাকে ইনভাইট করে। পরের দিন সঞ্জনা সেই ফাংশন অ্যাটেন্ড করার জন্য রিয়াকে নিয়ে রাহুলের বাড়িতে চলে যায়। রাহুলের সাথে সঞ্জনা এবং রিয়াকে দেখে একজন মহিলা রাহুলের মাকে বলে, তোমার ছেলে তো বউ নিয়ে এসেছে, সাথে তোমার নাতনি ফ্রি এনেছে। এসব কথা শুনে রাহুলের মা অনেক রেগে যায়। পার্টির মাঝে সুযোগ বুঝে সে সঞ্জনার কাছে গিয়ে বলে, তুমি এক সন্তানের মা, আমি চাই না রাহুলের সাথে তুমি কোনো সম্পর্কে জড়াও। দয়া করে তুমি আমার ছেলে রাহুলের কাছ থেকে দূরে থাকবে। রাহুলের মায়ের এসব কথা শুনে সঞ্জনা প্রচন্ড অপমানিত ফিল করে। সে এক মুহূর্ত অপেক্ষা না করে রিয়াকে নিয়ে বাসায় চলে যায়। যাওয়ার সময় সঞ্জনা রাস্তায় আবারও সুরিয়াকে দেখতে পায়। সঞ্জনা ভয় পেয়ে রিয়াকে নিয়ে তখন দৌড়ে পালাতে শুরু করে। এদিকে সুরিয়াও ওদের পিছনে ছুটতে থাকে। হঠাৎ সঞ্জনার ওড়না একটা লোহার সাথে আটকে গেলে ওড়নাটা লোহা থেকে ছাড়াতে গিয়ে সঞ্জনা সেখানে থাকা একটা ইলেকট্রিক পোলের কাছে গিয়ে পড়ে। মাথায় আঘাত পাওয়ার কারণে সে সেখানেই অজ্ঞান হয়ে যায়। সঞ্জনাকে ওঠানোর জন্য রিয়া চিৎকার করতে শুরু করে। পাশেই তখন কিছু পুলিশ ডিউটি করছিল। ওরা রিয়ার চিৎকার শুনে এগিয়ে আসে, আর ওই পুলিশরাই সঞ্জনাকে হসপিটালে নিয়ে যায়। এরপর সঞ্জনার জ্ঞান ফিরে আসলে সে প্রেমা এবং রাহুলকে দেখতে পায়। যেহেতু সঞ্জনা অসুস্থ, তাই প্রেমা রিয়াকে তার নিজের সাথে নিয়ে যায়। আর রাহুল সঞ্জনার কাছে ক্ষমা চেয়ে বলে, তোমার কথায় গুরুত্ব না দিয়ে আমি ভুল করেছি। আমি আজকেই পুলিশের সাথে কথা বলে সুরিয়ার একটা ব্যবস্থা করব। পরের দিন রিয়া স্কুলে যায়। ক্লাস শেষে রিয়া স্কুলের বাইরে বসে প্রেমার জন্য অপেক্ষা করতে থাকে। ওই সময় একটা রিমোট কন্ট্রোল খেলনা গাড়ি রিয়ার সামনে চলে আসে। রিয়া গাড়িটার পিছু পিছু গেলে সেখানেই সুরিয়াকে দেখতে পায়। রিয়াকে নিজের কাছে নিয়ে আসার জন্য সুরিয়াই গাড়িটা রিয়ার কাছে পাঠিয়েছে। সুরিয়া রিয়াকে কোলে তুলে নিয়ে পালাতে শুরু করে। তখন রিয়া চিৎকার করে ওঠে। চিৎকার শুনে স্কুলের সিকিউরিটি গার্ড সুরিয়ার পিছু করতে শুরু করে। একসময় হঠাৎ একটি গাড়ি উল্টো দিক থেকে এসে সুরিয়াকে ধাক্কা দেয়, আর রিয়া ছিটকে রাস্তায় পড়ে যায়। অন্যদিকে হসপিটালে হঠাৎ সঞ্জনার ঘুম ভেঙে যায়। মূলত এর সবকিছুই সঞ্জনার স্বপ্ন দেখছিল। সে তখন প্রচন্ড ভয় পেয়ে রাহুলকে কল করে বলে, আমার ভয় হচ্ছে, সুরিয়া হয়তো রিয়াকে নিয়ে যাবে। তখন রাহুল বলে, তুমি চিন্তা করো না, রিয়া আমার কাছে আছে। রাহুল এ সময় পুলিশ স্টেশনে ছিল, তাই সঞ্জনা হসপিটাল থেকে রিলিজ নিয়ে সরাসরি পুলিশ স্টেশনে চলে যায়। সঞ্জনা রিয়াকে দেখতে চাইলে রাহুল বলে, রিয়া আমার কাছে নয়, প্রেমার কাছে আছে। রাহুল এক একবার এক এক কথা বলায় সঞ্জনা রাহুলের উপর সেখানেই রাগারাগি করতে শুরু করে। তখন রাহুল সঞ্জনাকে বলে, সুরিয়া কখনোই রিয়াকে নিয়ে যেতে পারবে না, কারণ এই পৃথিবীতে সুরিয়ার কোনো অস্তিত্বই নেই। এরপর রাহুল জানায় 2 বছর আগে একটা রোড অ্যাক্সিডেন্টে সুরিয়ার মৃত্যু হয়েছে। সঞ্জনা তো রাহুলের কথা বিশ্বাসই করতে পারে না, কারণ সে অসংখ্যবার সুরিয়াকে নিজের চোখে দেখেছে। তখন রাহুল সঞ্জনাকে একটা সিসিটিভি ফুটেজ দেখায়। ফুটেজটা সেদিনের, যেদিন সুরিয়া মেন্টাল হসপিটাল থেকে পালিয়েছিল। ফুটেজে দেখা যায় মেন্টাল হসপিটাল থেকে বের হওয়ার কিছুক্ষণ পরেই একটি রোড অ্যাক্সিডেন্টে সুরিয়ার মৃত্যু হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখার পর সঞ্জনা অবাক হয়ে বলে, সুরিয়ার যদি মৃত্যু হয়ে থাকে তাহলে আমি সুরিয়াকে কিভাবে দেখলাম? এরপর রাহুল গত রাতে সিসিটিভি ফুটেজ সঞ্জনাকে দেখায়। রিয়া এবং সঞ্জনাকে কেউই ফলো করেনি, সম্পূর্ণটা সঞ্জনার কল্পনাই ছিল। এরপর রাহুল সঞ্জনাকে জানায় সঞ্জনার ব্যাপারটা নিয়ে সে একজন সাইকিয়াট্রিস্টের সাথে কথা বলেছে। সাইকিয়াট্রিস্ট সঞ্জনার ব্যাপারে সবকিছু জানার জন্য তার সৎ মায়ের সাথে দেখা করেছিল। সাইকিয়াট্রিস্ট সঞ্জনার সৎ মায়ের মাধ্যমে জানতে পেরেছে ছোটবেলায় যখন সঞ্জনার মা মারা গিয়েছিল, সঞ্জনা অনেক বড় মানসিক আঘাত পেয়েছিল। মা মারা যাওয়ার পর সঞ্জনা একেবারেই একা হয়ে গিয়েছিল, আর এই একাকিত্ব দূর করতেই সে নিজের মাকে কল্পনা করতে শুরু করে। এসব দেখার পর সঞ্জনার বাবা এবং সৎমা সঞ্জনাকে হোস্টেলে পাঠিয়ে দেয়, যাতে সঞ্জনা তার মায়ের স্মৃতিগুলো থেকে দূরে থাকতে পারে। কিন্তু হোস্টেলে গিয়েও সে তার মাকে ভুলতে পারেনি। এরপর সাইকিয়াট্রিস্ট জানায় আরভিন্দের সাথে যখন সঞ্জনার পরিচয় হয়, একজন সঙ্গী পেয়ে সঞ্জনা তার মাকে ভুলে থাকতে শুরু করে। কিন্তু আরভিন্দ সঞ্জনাকে ধোঁকা দেওয়ার পর সঞ্জনা আবারও আগের মতো মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে।
এর মাঝেই সে সুরিয়ার ব্যাপারে জানতে পেরেছে, আর তাই এবার সঞ্জনা তার মায়ের বদলে সুরিয়াকে ইমাজিন করতে শুরু করে। সঞ্জনা সবসময় চিন্তা করে সুরিয়া রিয়াকে তার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যাবে, তাই সুরিয়া বারবার সঞ্জনার কল্পনায় চলে আসে। এরপর ডক্টর রাহুলকে জানায় সঞ্জনা যদি আবারও কোনো বিশ্বস্ত সঙ্গী পায়, ভালোবাসা পায়, তাহলে হয়তো আবারও সে সুস্থ হয়ে উঠবে। নিজের মানসিক সমস্যার ব্যাপারে জানতে পেরে সঞ্জনা তো অনেক ভেঙে পড়ে। পুলিশ স্টেশন থেকে বের হয়ে সে সাথে সাথে রিয়ার স্কুলে চলে যায়। একই সময় অন্য এক স্থানে আমরা সুরিয়াকে দেখতে পাই, অর্থাৎ সুরিয়া ঠিকই বেঁচে আছে। তাহলে কি সিসিটিভি ফুটেজ মিথ্যা? না, সিসিটিভি ফুটেজ সত্য, তবে এখানে কিছু টুইস্ট আছে। ওই দিন মেন্টাল হসপিটালে থেকে পালানোর সময় পুলিশ সুরিয়াকে ধাওয়া করেছিল। সুরিয়া দ্রুত গতিতে পালাতে গিয়ে একটা ট্রাকের সাথে ধাক্কা লেগে আহত হয়ে পড়ে। সাথে সাথে পুলিশ তাকে হসপিটালে নিয়ে গিয়েছিল। সেখানকার ডক্টর সুরিয়াকে মৃত ঘোষণা করে। এরপর সুরিয়ার ডেড বডি মর্গে রাখা হয়। মর্গে থাকা অবস্থাতেই হঠাৎ করেই সুরিয়া জেগে ওঠে। অর্থাৎ ডক্টররা যখন সুরিয়ার ট্রিটমেন্ট করেছিল, সুরিয়ার শরীরে তখনও প্রাণ ছিল, কিন্তু ডক্টররা সেটা বুঝতেই পারেনি। যাই হোক, জ্ঞান ফেরার পর সুরিয়া একজন ওয়ার্ড বয়কে অজ্ঞান করে নিজে স্ট্রেচারে রেখে ওয়ার্ড বয়ের ড্রেস পরে সেখান থেকে পালিয়ে যায়। সিন এরপর প্রেজেন্টে চলে আসে। সঞ্জনা এবং রিয়া সুরিয়ার বাড়ি ছেড়ে অন্য কোথাও থাকছিল। তাই সঞ্জনার ব্যাপারে জানার জন্য সুরিয়া ওই ডক্টরের কাছে যায় যে সঞ্জনার ডেলিভারি করিয়েছিল। সুরিয়া ডক্টরের কাছে সঞ্জনার অ্যাড্রেস জানতে চাইলে ডক্টর সুরিয়াকে সঞ্জনার ব্যাপারে কোনো ইনফরমেশনই দেয় না। তাই সুরিয়া রেগে গিয়ে ডক্টরকে হত্যা করে। ঠিক ওই সময় ডক্টরের ফোনে সঞ্জনার কল আসে। ডক্টরের ফোন থেকে সুরিয়া তখন সঞ্জনার নাম্বারটা নিয়ে নেয়। পরের দিন সঞ্জনা রিয়াকে নিয়ে একটি শপিং মলে যায়। কোনোভাবে সুরিয়া সেটা জানতে পেরে সেখানে চলে যায়। সে সঞ্জনা এবং রিয়াকে ফলো করতে শুরু করে। শপিং মলে একটা খেলনা রিয়ার অনেক পছন্দ হয়েছিল। খেলনাটার প্রাইস দেখে সঞ্জনা রিয়াকে বলে খেলনাটা সে পরে কিনে দেবে। আড়াল থেকে তখন সুরিয়া সেটা দেখতে পায়। এরপর সঞ্জনা রিয়াকে খাবার টেবিলে বসিয়ে রেখে খাবার আনতে যায়। ঠিক তখনই রিয়া পাশের টেবিলে তার পছন্দের খেলনাটা দেখতে পায়। রিয়া খেলনাটা নিতে গেলে সুরিয়া খেলনাটা নিয়ে হাঁটতে শুরু করে। রিয়াও খেলনাটার জন্য সুরিয়ার পিছু পিছু যেতে থাকে। অন্যদিকে সঞ্জনা আবারও ওই ডক্টরকে কল করে। তখন ডক্টরের মেইড কল রিসিভ করে বলে গতরাতে কেউ একজন ডক্টরকে হত্যা করেছে। এই কথা শুনে সঞ্জনা তো ভয় পেয়ে যায়। সে আবারও রিয়ার জন্য চিন্তিত হয়ে পড়ে। তখনই সে পেছনে তাকিয়ে দেখে রিয়াকে যেখানে বসিয়ে রেখেছিল রিয়া সেখানে বসে নেই। সঞ্জনা পাগলের মতো যখন রিয়াকে খুঁজতে শুরু করে, ওই সময় সঞ্জনা ওই পুলিশ অফিসারকে দেখতে পায় যে সঞ্জনাকে সিসিটিভি ফুটেজ দেখিয়েছিল। রিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছে না শুনে পুলিশ দ্রুত খোঁজাখুঁজি করতে শুরু করে। এক পর্যায়ে পুলিশ দেখতে পায় রিয়া একজন লোকের সাথে কথা বলছে। লোকটা মূলত সুরিয়া ছিল, কিন্তু পুলিশ সুরিয়ার চেহারা দেখতে পায়নি। পুলিশ রিয়াকে ডাক দিলে সুরিয়া দ্রুতই সেখান থেকে সরে পড়ে। এরপর সঞ্জনা রিয়াকে নিয়ে বাসায় চলে যায়। রাতের বেলা সঞ্জনা দেখতে পায় রিয়া সেই খেলনাটা নিয়েই খেলছে। সঞ্জনা অবাক হয়ে রিয়ার কাছে জানতে চায় খেলনাটা সে কোথায় পেয়েছে। রিয়া বলে আমার ড্যাডি আঙ্কেল দিয়েছে। ড্যাডি আঙ্কেল কথাটা শুনে সঞ্জনার সন্দেহ হয় সুরিয়া হয়তো এখনো বেঁচে আছে, আর খেলনাটা হয়তো সুরিয়াই রিয়াকে দিয়েছে। সঞ্জনা রাহুলকে কল করে তখন সবকিছু জানায়, কিন্তু বরাবরের মতোই রাহুল মনে করে সবকিছুই হয়তো সঞ্জনার কল্পনা। তাই সে সঞ্জনাকে শান্ত করে বলে শপিং মলে যা ঘটেছে সেটাতে সুরিয়ার কোনোই হাত নেই। এদিকে সুরিয়া সঞ্জনার বাড়ির অ্যাড্রেস খুঁজে বের করে সেখানে পৌঁছে যায়। সে দরজা ভেঙে বাড়িতে ঢুকে রিয়াকে কিডন্যাপ করে নিয়ে যায়। সঞ্জনা সুরিয়াকে বাধা দেওয়ার চেষ্টা করলে সুরিয়া সঞ্জনাকে আঘাত করে দ্রুতই সেখান থেকে পালিয়ে যায়। পরের দিন রাহুল আহত অবস্থায় সঞ্জনাকে দেখতে পেয়ে তাকে হসপিটালে নিয়ে যায়। রাতের ঘটনা জানার পর পুলিশ সঞ্জনার বাড়ির আশেপাশের সিসিটিভি ফুটেজ চেক করলে দেখতে পায় সুরিয়া একটি গাড়িতে করে রিয়াকে নিয়ে যাচ্ছে। এবার রাহুল এবং পুলিশ সবাই বিশ্বাস করে সঞ্জনা যা কিছু বলেছে সবই সত্য ছিল, আর সুরিয়া এখনও বেঁচে আছে, আর সে এখন রিয়াকে কিডন্যাপ করেছে। পুলিশ অফিসার সমস্ত চেকপোস্টে অ্যালার্ট করে দেয় এবং সবগুলো গাড়ি চেক করার অর্ডার দেয় যাতে সুরিয়া রিয়াকে নিয়ে পালিয়ে যেতে না পারে। কিন্তু রাস্তায় পুলিশ দেখে সুরিয়া রিয়াকে নিয়ে গাড়ি থেকে নেমে জঙ্গলের ভেতর দিয়ে পালিয়ে যায়। সে জঙ্গলের ভেতর একটা পুরাতন বাড়িতে রিয়াকে আটকে রাখে। একটা পর্যায়ে সুরিয়া ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। ঠিক সে মুহূর্তেই রিয়ার জ্ঞান ফিরে আসে। রিয়া তখন সুরিয়ার ফোন চুরি করে সঞ্জনাকে কল করে। সঞ্জনা রিয়ার কাছে জানতে চায় সে কোথায় আছে, কিন্তু রিয়া তো ঠিকভাবে কোনো অ্যাড্রেস বলতে পারে না। এর মাঝেই সুরিয়ার ঘুম ভেঙে যায়। সে রিয়ার কাছ থেকে ফোন কেড়ে নিয়ে সঞ্জনাকে বলে তুমি যদি রিয়াকে ফিরে পেতে চাও তাহলে আমাকে 1 কোটি টাকা দাও। আমি কথা দিচ্ছি টাকা পেলে আর কখনো রিয়ার পিছু আর করব না। সঞ্জনা কাঁদতে কাঁদতে বলে আমি এত টাকা কোথায় পাবো? কিন্তু সুরিয়া তো টাকা ছাড়া রিয়াকে ছাড়বে না। তাই বাধ্য হয়েই সঞ্জনা বলে আমাকে একটু সময় দাও, আমি টাকার ব্যবস্থা করছি। টাকা ম্যানেজ করার জন্য সঞ্জনা প্রথমে তার অফিসে যায়। সেখানে কোম্পানির কাছে সে 1 কোটি টাকা লোন চায়। 1 কোটি টাকা তো অনেক বড় অঙ্ক। তাই কোম্পানির ওনার সঞ্জনার উপর রেগে গিয়ে সঞ্জনাকে সাথে সাথেই বরখাস্ত করে দেয়। এরপর সঞ্জনা প্রেমার সাথে দেখা করে তাকে সবকিছু জানায়। প্রেমা সঞ্জনাকে অরবিন্দের কাছে হেল্প চাইতে বলে।
এই পরিস্থিতিতে একমাত্র আরভিন্দই পারে এতগুলো টাকা দিতে। অনেক চিন্তাভাবনা করার পর কোনো উপায় না পেয়ে সঞ্জনা আরভিন্দকেই কল করে। সঞ্জনা আরভিন্দকে রিয়ার ব্যাপারে সবকিছু জানায়। সবকিছু শুনে আরভিন্দ বলে, আমি পুরোটা টাকাই দেব, কিন্তু আমার একটা শর্ত আছে, তোমাকে আমার কাছে ফিরে আসতে হবে। সঞ্জনা কিন্তু আরভিন্দের শর্তে রাজি হয় না। সঞ্জনা বলে, আমি কখনোই তোমার কাছে ফিরে যাব না, তুমি টাকাটা আমাকে লোন হিসেবে দাও, আমি ধীরে ধীরে তোমাকে পরিশোধ করে দেব। আরভিন্দ বলে, আমার শর্তে রাজি না হলে আমি টাকাটাও তোমাকে দেব না। অনেক চেষ্টা করে সঞ্জনা যখন কোনোভাবেই টাকা ম্যানেজ করতে পারে না, তাই সে রিয়াকে বাঁচানোর জন্য অন্য একটি পথ বেছে নেয়। সে একজন স্মাগলারের কাছ থেকে একটি পিস্তল কিনে নেয়। এরপর একটি বড় ব্যাগে পিস্তলটা নিয়ে সুরিয়ার দেয়া অ্যাড্রেসে চলে যায়, যেন ব্যাগ দেখে সুরিয়া মনে করে সঞ্জনা টাকা নিয়ে এসেছে। তবে সুরিয়ার কাছে যাওয়ার আগে সঞ্জনা রাহুলের কাছে একটা ভয়েস মেসেজ পাঠায়। সঞ্জনা রাহুলকে বলে, আমি রিয়াকে উদ্ধার করতে যাচ্ছি, যদি আমার কিছু হয়ে যায় তুমি রিয়ার খেয়াল রাখবে। এরপর সঞ্জনা যখন সুরিয়ার কাছে পৌঁছায়, সঞ্জনা জানতে চায় রিয়া কোথায়। সুরিয়া বলে, আগে টাকা দিতে হবে। তখন সঞ্জনা ব্যাগ থেকে পিস্তল বের করে সুরিয়াকে হুমকি দিতে শুরু করে। এটা দেখে সুরিয়া রেগে গিয়ে সঞ্জনার উপর অ্যাটাক করে বসে। সঞ্জনাও সুরিয়ার উপর পাল্টা অ্যাটাক করে। এক পর্যায়ে সঞ্জনা সুরিয়ার উপর গুলি চালায়, এতে সুরিয়া আহত হয়ে পড়ে। সঞ্জনা সুরিয়ার কাছে বারবার জানতে চায় রিয়া কোথায়। তখন সুরিয়া সঞ্জনাকে বলে, আমি যদি রিয়াকে ছেড়েও দেই তারপরও তুমি রিয়াকে পাবে না, সে রিয়াকে তোমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যাবে। সুরিয়ার কথা শেষ না হতেই সেখানে অরবিন্দ চলে আসে, আর সে পেছন থেকে সঞ্জনার মাথায় আঘাত করে। এখানে আমরা জানতে পারি রিয়ার খোঁজ করতে করতে সুরিয়া আরভিন্দের কাছে পৌঁছে গিয়েছিল। সুরিয়ার কাছে সবকিছু জানার পর আরভিন্দ সুরিয়াকে বলেছিল, তুমি রিয়াকে খুঁজে বের করে আমার কাছে নিয়ে আসো, আমি তোমাকে 1 কোটি টাকা দেব। আরভিন্দ রিয়াকে নিজের কাছে নিয়ে আসতে চেয়েছিল সঞ্জনাকে ছোট করার জন্য, আর সুরিয়া এমনটা করেছিল টাকার জন্য। সুরিয়া এতদিন পাগলের মতো রিয়াকে খুঁজে বেরিয়েছে, সেটা নিজের সন্তানকে নিজের কাছে রাখার জন্য নয়। সে রিয়াকে ব্যবহার করে টাকা ইনকাম করতে চেয়েছিল, আর আরভিন্দ তাকে সেই সুযোগটাই করে দিয়েছিল। প্রেজেন্ট টাইমে আরভিন্দকে দেখে সঞ্জনা অবাক হয়ে যায়। আরভিন্দ হাসতে হাসতে বলে, আমি কখনোই তোমার কাছে পরাজিত হব না। এরপর আরভিন্দ সঞ্জনাকে একটা ভিডিও দেখায়। ভিডিওটা ছিল মূলত রাহুলের বাড়ির সেই ফাংশনের। সেখানে রাহুল এবং সঞ্জনা কিছুটা পাশাপাশি দাঁড়িয়েছিল। আরভিন্দ সঞ্জনাকে হুমকি দিয়ে বলে, এই ভিডিওটা আমি মিডিয়াতে ছড়িয়ে দিয়ে বলবো তুমি একটা চরিত্রহীনা, আর তাই আমি তোমাকে ছেড়ে দিয়েছি। এসব বলতে বলতে আরভিন্দ সুরিয়াকে গুলি করে, কারণ সুরিয়া তার কাজটা ঠিকমতো করতেও পারেনি। সুরিয়াকে হত্যা করার পর আরভিন্দ এবার সঞ্জনার দিকে গান পয়েন্ট করে। ঠিক সে সময় রাহুল চলে আসে। সে আরভিন্দকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। এখানে রাহুলের সাথে আরভিন্দের তুমুল মারামারি হয়। এরই মাঝে রিয়া বেরিয়ে আসে, আর রিয়াকে দেখা মাত্রই আরভিন্দ রিয়াকে আঘাত করার জন্য তার দিকে ছুটতে শুরু করে। এটা দেখে সঞ্জনা আরভিন্দকে অনেক জোরে ধাক্কা দেয়। ওই সময় একটা গাছের ডাল আরভিন্দের পেটের ভেতর ঢুকে পড়ে, যাতে করে আরভিন্দের মৃত্যু হয়। শেষ পর্যন্ত এভাবেই সঞ্জনার সমস্ত অপশক্তি থেকে রিয়াকে বাঁচাতে সক্ষম হয়। মা এবং মেয়ে একে অপরকে ঘিরে সুখে শান্তিতে থাকতে শুরু করে, আর মুভিটাও এখানেই শেষ হয়ে যায়। মুভিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো মুভি নিয়ে।